হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জে সায়েন্স ক্লাস। আমি জাহাঙ্গীর আলম স্যার আবার চলে এসেছি তোমাদের সামনে একটা লেসন নিয়ে। তবে প্রথমেই একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এক সপ্তাহ দেরি হয়ে গেল আগের লেসনের তুলনায়। কোনো দিন এরকম হয়নি, কিন্তু এমন পাহাড় প্রমাণ কাজের চাপের মধ্যে রয়েছি যে আমি কিছুতেই একটা লেসন রেডি করতে পারলাম না। তো এক সপ্তাহ দেরি হয়ে গেল, তার জন্য খুব দুঃখিত। তো ক্লাস 10-এর ছেলেরা, আজকে তোমাদের জন্য একটা লেসন নিয়ে এসেছি। তোমাদের এর আগে 3টে চ্যাপ্টার মোটামুটি সিংহভাগ শেষ করে দিয়েছি। দেখো, আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন লাইট দিয়ে শুরু করেছিলাম, আলোক চ্যাপ্টার দিয়ে। তারপর আমরা আরও 2টো চ্যাপ্টার শেষ করেছি, রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার ফিজিক্স বা তেজস্ক্রিয়তার চ্যাপ্টারটা শেষ করেছি, এবং কারেন্ট ইলেকট্রিসিটির প্রায় সিংহভাগ শেষ হয়ে গিয়েছে। তারপর সামান্য 2-1টা টপিক থাকতে পারে, সেসব পরে আবার দেখা যাবে। তো আমি সাধারণত চেষ্টা করি গাণিতিক যে চ্যাপ্টারগুলো রয়েছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরার, কারণ থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো তো তোমরা থিওরি পড়েই নিতে পারবে, সেটা এখানে ভিডিওতে বোঝানোর কিছু নেই। কিন্তু গাণিতিক সমস্যা যেখানে রয়েছে সেগুলো বা গাণিতিক ক্যালকুলেশন রয়েছে সেইগুলো আমি বেশি করে দেওয়ার চেষ্টা করছি। সেজন্য সেই হিসেবে আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি ক্লাস 10-এর জন্য। তোমাদের জন্য যে রাসায়নিক ক্যালকুলেশন, রাসায়নিক সমীকরণের উপর যে কেমিক্যাল ক্যালকুলেশনটা রয়েছে, অর্থাৎ রাসায়নিক গণনা বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা কিন্তু পুরোটাই গাণিতিক। তো এখানে কিছু বোঝানোর ব্যাপার আছে, তো সেই জন্য আমি ওই চ্যাপ্টারটা এবার বেছে নিয়েছি। 4th চ্যাপ্টার হিসেবে আমরা রাসায়নিক গণনা যে চ্যাপ্টার, এটা কেমিস্ট্রি পার্টের মধ্যে পড়ছে, তো সেটা আলোচনা করব। তো আজকে শুরু হবে। তো ক্যালকুলেশন করার আগে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, সেগুলো আমি বলে দেবো। তারপরে আজকের লেসনে এই উদাহরণ হিসেবে কয়েকটা ছোট ছোট অঙ্ক করব, এবং পরের লেসনে কিন্তু বড় বড় অঙ্ক সলভ করে দেবো। আজকে কয়েকটা ছোট ছোট অঙ্ক হবে। তার আগে কিছু বেসিক কনসেপ্ট আছে। হ্যাঁ, মোল কাকে বলে, তারপরে আণবিক ওজন কাকে বলে, পারমাণবিক ওজন কাকে বলে, এইসবগুলো, অ্যাভোগাড্রো সূত্র, হ্যাঁ, এইসবগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। তো সেগুলো আমি আলোচনা করে দেবো, তারপরে ছোটো ছোটো কয়েকটা অঙ্ক করব। তো লেসন শুরু করবো। তার আগে আমি প্রত্যেকবার যেমন একটা করোনা আপডেট দিই, আজকে একটা করোনা আপডেট দিচ্ছি যে তোমাদের ভ্যাকসিনের কোনো খবর নেই। কদিন আগে খুব ভ্যাকসিন করছিল লোকে, এখন ভ্যাকসিনের যে কী অবস্থা জানি না। এদিকে স্কুল খোলার ব্যাপারে এবছর আর স্কুল খুলছে বলে মনে হচ্ছে না, কোনো খবর নেই। রিসেন্টলি 2-1 দিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে কালী পুজোর পর ভেবে দেখবো স্কুল খোলা যাবে কিনা। অর্থাৎ উনি যেটা বলেছেন 2 দিন আগে, যে কালী পুজোর পর স্কুল খুলবো তা নয়, কালী পুজোর পর ভেবে দেখবো স্কুল খোলা যাবে কিনা। সুতরাং বুঝতে পারছো, পুজোর আগে আর স্কুল খোলা যাচ্ছে না, পুজোর পরেও কতদিন লাগবে তার কোনো নিশ্চয়তা নেই। এই ছিল লেটেস্ট করোনা আপডেট। আর করোনার সংক্রমণ তো হয়েই চলেছে, গত 2 মাস ধরে ভারতবর্ষ বিশ্ব রেকর্ড করে চলেছে, শীর্ষে রয়েছে মানে সংক্রমণে। তো তোমরা সাবধানে থেকো। সংক্রমণ কিন্তু এখনও একই হারে হয়ে চলেছে, কিন্তু ব্যাপারটা কী বলো তো, সরগর হয়ে গেছে আমরা। আগে 2-4টে সংক্রমণ হলেই খুব ভয় লাগতো যে কী হলো। এখন দেখা যাচ্ছে যে হাজার হাজার সংক্রমণ হচ্ছে, 1 লাখ সংক্রমণ হচ্ছে পার ডে। তবুও তেমন আর ভয় লাগছে না, কেটে যাচ্ছে, কারণ বেশিরভাগই সুস্থ হয়ে যাচ্ছে, মানে সুস্থতার হারটা কিন্তু খুব বেশি। ডেথ রেট খুব কম, 2%-এরও কম মৃত্যু হার। সেজন্য লোকে মোটামুটি এখন সরগর হয়ে গিয়েছে। করোনা নিয়ে অত আর আতঙ্ক কিছু নেই। ভ্যাকসিন এসে গেলে আমরা সব আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। তো এই গেল করোনা আপডেট। তাহলে আমরা টাইম নষ্ট করবো না, চলো শুরু করি ক্লাসটা। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো, ক্লাসটা শুরু হচ্ছে। লুক অ্যাট দ্য স্ক্রিন। আজকের হেডিং যেটা বললাম, রাসায়নিক গণনা, কেমিক্যাল ক্যালকুলেশনস। তো যেগুলো আমরা আলোচনা করবো সেগুলো এখানে আমি একটা লিস্ট করে রেখেছি। প্রথমে আমরা দেখে নিই আমাদের আজকের পড়ার বিষয় কী কী আছে। ইকুয়েশন অফ কেমিক্যাল রিয়াকশনস, তারপরে রিয়াক্ট্যান্টস, প্রোডাক্টস, এগুলো বলতে কি বুঝি, কেমিক্যাল ইকুয়েশন আমি বাংলায় বলে দেবো। কনজারভেশন অফ মাস ইন কেমিক্যাল রিয়াকশন, E=mc², এই সূত্রটা বা কি, ওয়েট বেসড ক্যালকুলেশনস, মলিকুলার ওয়েট, যেটাকে এম দ্বারা চিহ্নিত করা হয়েছে, ভেপার ডেনসিটি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এন, ক্যাপিটাল ডি, এবং প্রমাণ করে প্রুভ দ্যাট m=2d, এগুলো আমরা আলোচনা করবো আজকে। তো প্রথমে এই দেখো, ইকুয়েশন অফ কেমিক্যাল রিয়াকশনস, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। এটা বাংলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। তো এই যে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া আমরা দেখে থাকি, একটা জিনিস থেকে আরও অন্য কোনো জিনিস তৈরি হলো, বা 2টো জিনিস মিশিয়ে দিলে আবার আরও 2টো জিনিস বা একটা জিনিস তৈরি হলো। কোনো কিছু
একসঙ্গে মিশে আবার নতুন কিছু তৈরি হলো, এই এই প্রক্রিয়াটাকে রাসায়নিক বিক্রিয়া বলে। তো এইগুলোকে ওই অণু পরমাণু বা দের যে চিহ্ন সেগুলো দিয়ে প্রকাশ করাটাই হচ্ছে তোমার ইকুয়েশন, সমীকরণ। তো এই প্রকাশ করতে গিয়ে একটা সমান চিহ্ন দিতে হয়, যে শুরুতে আমার কি কি মিশিয়ে তৈরি হচ্ছে, আবার শেষে কি কি তৈরি হলো। সমান চিহ্নের বাঁদিকে একটা জিনিস থাকবে, ডান দিকে যেগুলো তৈরি হলো সেগুলো থাকবে। তো সমান চিহ্নের বাঁদিকে যেগুলো থাকবে, অর্থাৎ যেগুলো বিক্রিয়া করছে সেগুলোকে বলা হয় রিয়াক্ট্যান্টস। হ্যাঁ, বিক্রিয়াশীল পদার্থ যারা বিক্রিয়া করছে। আর যেগুলো উৎপন্ন হলো সেগুলো সমান চিহ্নের ডান দিকে থাকবে, সেগুলোকে বলা হয় প্রোডাক্টস বা বিক্রিয়াজাত পদার্থ। ওকে, তো এই যে এ প্লাস বি, ধরো যে উৎপন্ন হলো সি প্লাস ডি, আমরা একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা উদাহরণ দেখো, ধরো দুটো রিয়াক্ট্যান্টস রয়েছে এ প্লাস বি, একটা থেকে হতে পারে। ধরো এ একটা এক্সাম্পল, এ আর বি, এই দুটো রিয়াক্ট্যান্টস মানে বিক্রিয়াশীল পদার্থ। এরা বিক্রিয়া করে দুটো নতুন জিনিস উৎপন্ন হলো, সি প্লাস ডি। এটাকে সমান চিহ্ন দিয়ে লেখা হলো, তাহলে এটা একটা কেমিক্যাল ইকুয়েশন হলো, এ প্লাস বি কিন্তু সি প্লাস ডি। হ্যাঁ, তো এগুলো ওদের নিজস্ব চিহ্ন এবং সংকেত দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে, এবং দেখতে হবে যে অণু পরমাণুর সংখ্যাগুলো যেন একই থাকে। তো সেইখানেই আসছে একটা কথা, কনজারভেশন অফ মাস ইন কেমিক্যাল রিয়াকশনস। এখানে যেটা বোঝার বিষয় হচ্ছে যে এই যে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি প্রোডাক্টস উৎপন্ন করেছে, এর ফলে কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। এ প্লাস বির মোট যা ভর হবে, সি প্লাস ডিরও কিন্তু তাই ভর হবে। এই জায়গাটা আরেকটু ব্যাখ্যা করে দিই। ধরো এ আর বি দুটো বিক্রিয়ক বা বিক্রিয়াশীল পদার্থ। তবে এরা বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করছে। তো ধরো এর এক্স গ্রাম ওজনের দিক দিয়ে এর ওয়াই গ্রামের সঙ্গে যুক্ত হলো, দিয়ে উৎপন্ন করলো তোমার পি গ্রাম সি এবং কিউ গ্রাম ডি উৎপন্ন করলো। তাহলে আমরা পাবো, অবশ্যই পাবো, অতএব এক্স প্লাস ওয়াই গ্রাম আর এই পি সমান কিউ, এই দুটো সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। এই মোট গ্রাম আর এর মোট গ্রাম সমান হবে, এটাই এখানে বলা হয়েছে। ভরের সংরক্ষণ সূত্রে এটাই বলা হয়েছে। সেই জন্যই এখানে বলা হয়েছে, দেখো, কনজারভেশন অফ মাস, ভরের সংরক্ষণ সূত্র ইন কেমিক্যাল রিয়াকশনস। রাসায়নিক বিক্রিয়ায় তোমার ভরের সংরক্ষণ হয়, তাহলে ভর কমেও না বাড়েও না, ভর ধ্বংস হয় না। তাহলে কি হয়, ভর কেবল একটা রূপ থেকে অন্য পদার্থের রূপে পরিণত হয়। হ্যাঁ, একটা পদার্থের যে ভর আছে সেটা পদার্থের অন্য পদার্থে পরিণত হলো, কিন্তু ভর একই থাকছে। ভর মানে সমান চিহ্নের আগে মোট যা ভর ছিল রিয়াকশনের আগে এবং রিয়াকশনের পরেও মোট ভর একই থাকবে। অর্থাৎ অন্য হয়ে গেল, কিন্তু ভর তাদের, মোট ভর তাদের কিন্তু একই থাকবে, আগে যা ছিল পরেও তাই থাকবে। এটাকে বিজ্ঞানী লাভাইশিয়ে 1774 সালে প্রথম ভরের সংরক্ষণ সূত্র, কেমিক্যাল কনজারভেশন অফ মাস ইন কেমিক্যাল রিয়াকশনস, এইভাবে ব্যাখ্যা করেছিলেন 1774 সালে বিজ্ঞানী লাভাইশিয়ে। উনি বলেছিলেন যে এই রাসায়নিক বিক্রিয়ার শুরুতে বিক্রিয়াশীল পদার্থের মোট ভর যা হবে এবং তা রাসায়নিক বিক্রিয়ার শেষে বিক্রিয়াজাত পদার্থের ভরের সমান হবে। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়াশীল পদার্থগুলোর অর্থাৎ প্রোডাক্টসের ভর আর এই রিয়াক্ট্যান্টসদের ভর সমান হবে। এটা হচ্ছে তোমার ভরের সংরক্ষণ সূত্র। এটাকে অন্য কথায় বলা যায় যে ভরের ধ্বংস নেই বা সৃষ্টি নেই, হ্যাঁ, বিনাশ নেই এবং সৃষ্টি নেই। এটা কেবল এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে। এটি শক্তি সংরক্ষণ রূপের মতোই। পদার্থ প্রকৃতি পাল্টে গেল কিন্তু ভর তোমার একই থাকবে। এটা হচ্ছে কনজারভেশন অফ মাস। কিন্তু এখানে একটা সূত্র আছে, E=mc²। এটা এই যে আমরা দৈনন্দিন জীবনে যেসব পরিবর্তন দেখে থাকি, সেক্ষেত্রে দেখে থাকি যে কিছুটা তাপের উৎপন্ন হয়। হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশন যখন ঘটে তখন তাপের উৎপন্ন হয়।
তোমরা দেখেছো যে কোনো কোনো কেউ কেউ আবার ঠান্ডাও হয়ে যায়। তো এই যে তাপ উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা ধরি, তখন এই তাপ প্রবাহ থেকে আসছে। এখানে কি হয়, এই যে এই সূত্র অনুসারে, এটা পরবর্তীকালে তোমরা পড়বে, আইনস্টাইনের এনার্জি এবং ভরের সূত্র। এনার্জি যখন পাওয়া যায় তখন কিছুটা ভর শক্তিতে পরিণত হয়। এই পরিমাণ ভর শক্তিতে পরিণত হলে এম সি স্কোয়ার, যেখানে সি হচ্ছে আলোর বেগ। এটা আইনস্টাইনের সূত্র, রিলেটিভিটি আপেক্ষিকতাবাদের একটা কনসিকুয়েন্স। তো এটা পরবর্তীকালে তোমরা পড়বে। তো এই সূত্রটা দিয়ে আমরা পাই যে তাপের উৎপত্তির কারণটা কী। কিন্তু বাস্তব জীবনে খুব যেগুলো আমরা দেখে থাকি সাধারণ অবস্থায়, সেখানে কিন্তু এই ভরের পরিবর্তনটা নগণ্য ধরা হয়। সেই জন্য বলা হয়েছে যে ভর কনজারভেশন অফ মাস, ভরের সংরক্ষণ হয়। এই যে ভরের সামান্য পরিমাণ ভর তাপে পরিণত হয়, এটা এতই নগণ্য যে ওটাকে নেগলিজিবল বা নেগলেক্ট করা হয়। সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে ভরের এই পরিবর্তনটাকে ধর্তব্যের মধ্যে আনা হয় না, নেগলেক্ট করা হয়। কিন্তু উচ্চ শক্তির বিক্রিয়ার ক্ষেত্রে, যেখানে উচ্চ শক্তি নিয়ে, হাই এনার্জি নিয়ে, হাই এনার্জি পার্টিকেল নিয়ে কাজ করা হয়, সেখানে কিন্তু এটাকে উপেক্ষা করা যায় না, সেখানে ওটা কিন্তু খুব ভাইটাল। তো সেটা হাই এনার্জি ফিজিক্সের ব্যাপার। তো সাধারণ ফিজিক্সের ক্ষেত্রে, কমন আমাদের ব্যবহারের ক্ষেত্রে তোমার ধরে নেওয়া হয় ভরে কোনো চেঞ্জ হয় না। কিন্তু প্রকৃতপক্ষে চেঞ্জ হয় সামান্য, অতি নগণ্য হলেও চেঞ্জ হয়। কিন্তু সাধারণ বিভিন্ন পর্যবেক্ষণের ক্ষেত্রে এটাকে নেগলিজিবল বা নেগলেক্ট করা হয়। ওকে, তো এই গেল এমসি স্কোয়ারের ব্যাপারটা। ওটা এনে পরবর্তীকালে তোমরা আরও পড়বে। এরপরে আমরা যেটা চলে আসছি, দেখো ওয়েট বেসড ক্যালকুলেশনস। ওয়েট বেসড ক্যালকুলেশনস হচ্ছে যে ওজন ভিত্তিক গণনা। কেমিক্যাল রিয়াকশন যখন ঘটে তখন আমরা গণনা যেভাবে করব, পরবর্তী লেসনগুলোতে তোমরা দেখতে পাবে গণনা কীভাবে করব, যে ওজন কত আছে, শুরুতে কত আছে, এবং যে প্রোডাক্টস উৎপন্ন হলো, বিক্রিয়াজাত কত, তাদের ওজন কীরকম হয়েছে, সেই জন্য বলা হচ্ছে যে ওজন ভিত্তিক গণনা করবো আমরা। তো ওজন ভিত্তিক গণনা করতে গেলে আমাদের কতগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হলে কিন্তু ক্যালকুলেশন করতে পারবে না বা ভুল হবে। তো সেগুলো আমরা দু একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই। প্রথমে আসছে দেখো মলিকিউলার ওয়েট, বা এটা হচ্ছে আণবিক ওজন। আণবিক ওজন, বাংলা এটা হচ্ছে আণবিক ওজন। তোমরা অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজন তো জানো, তাহলে আণবিক ওজন কাকে বলে? এটা ক্যাপিটাল এম দিয়ে চিহ্নিত করা হয়েছে, দেখো ক্যাপিটাল এম। তো প্রথমে পারমাণবিক ওজন বলি, যে কোনো পরমাণু, যে 109 রকমের পরমাণু আছে, তো এদের প্রকৃত ওজন তো খুবই নগণ্য, 0.0000000 সামথিং, মানে সেটা মনে রাখা খুব মুশকিল। সেজন্য ওদের প্রকৃত ওজন নিয়ে গণনা না করে ওদের আপেক্ষিক ওজন নিয়ে গণনা করা হয়। এই যে পরমাণুগুলো রয়েছে 109টা, এদের মধ্যে সবচেয়ে যে হালকা তাকে 1 ধরা হয়। যেমন হাইড্রোজেন সবচেয়ে হালকা, সেজন্য হাইড্রোজেনকে 1 ধরা হয়। কিন্তু হাইড্রোজেন যদি 1 হয়, তাহলে হাইড্রোজেনের থেকে যে দ্বিগুণ ভারী তার 2 হবে, হাইড্রোজেনের থেকে যে 10 গুণ ভারী তার 10 হবে ওজন, হাইড্রোজেনের থেকে যে 50 গুণ ভারী তার 50 ওজন হবে। এই হিসেবে ওজন ধরা হয়, এইগুলোকে পারমাণবিক ওজন বলা হয়। তো সেই হিসেবে হাইড্রোজেনের ওজন 1, অক্সিজেনের ওজন 16, কার্বনের ওজন 12। তো এইভাবে পারমাণবিক ওজন ধরা হয়। কিন্তু ওগুলো প্রকৃত ওজন না, কারণ অক্সিজেনের 16 মানে 16 গ্রাম বা 16 কিলোগ্রাম এসব কিছু না, মানে 16 একটা সংখ্যা মাত্র, মানে 16 গুণ ভারী একটা হাইড্রোজেনের থেকে। একটা অক্সিজেন পরমাণু একটা হাইড্রোজেনের থেকে 16 গুণ ভারী, সেই জন্য 16। কার্বনের একটা পরমাণু একটা হাইড্রোজেনের থেকে 12 গুণ ভারী, সেই জন্য কার্বনের ওজন 12। এটা আপেক্ষিক, হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী, এটা ক্লিয়ার রাখতে হবে। এটা গেল পারমাণবিক ওজন বা অ্যাটমিক ওয়েট। তাহলে আণবিক ওজনটা কি? আণবিক ওজনটা কিছুই না, ওই হাইড্রোজেনের সাপেক্ষে তোমাকে ধরতে হবে একটা অণু হাইড্রোজেনের একটা পরমাণু থেকে কত গুণ ভারী, সেটাই হচ্ছে তার পারমাণবিক ওজন। যেমন অক্সিজেনের একটা অক্সিজেন অণুতে 2টো পরমাণু থাকে, তাহলে 16 + 16 32 হবে, O2। তাহলে 16 × 2 = 32, তাহলে 32 হচ্ছে অক্সিজেনের আণবিক ওজন। সেরকম তোমার ধরো হাইড্রোজেনের আণবিক ওজন কত হবে? হাইড্রোজেনের H2, মানে হাইড্রোজেনের 1, তাহলে 2টো H2 মানে 2টো হাইড্রোজেন, তাহলে 2, তাহলে একটা হাইড্রোজেনের থেকে 2 গুণ ভারী, তাহলে হাইড্রোজেনের আণবিক ওজন হয়ে যাচ্ছে 2। ওকে, দেখো আণবিক ওজন মলিকুলার ওয়েটের
তোমার হাইড্রোজেনের সাপেক্ষে প্রথমে ধরা হতো। এখানে যেটা জেনে রাখা ভালো সেটা হচ্ছে যে এখন কার্বনের সাপেক্ষে ধরা হয়। হ্যাঁ, কার্বনের তুলনায় কত গুণ ভারী বললে হবে না, কারণ কার্বনের নিজেরই ওজন তো 12, মানে হাইড্রোজেনের চেয়ে 12 গুণ ভারী। তো হাইড্রোজেনের বিভিন্ন রকম আইসোটোপ থাকার ফলে কোন হাইড্রোজেনের সঙ্গে তুলনা করবে এই নিয়ে একটু সমস্যা থাকাতে তোমার কার্বন 12 আইসোটোপকে স্ট্যান্ডার্ড ধরা হয়। কার্বন 12, কার্বনের তো আইসোটোপ আছে 12, 13, 14, তো কার্বন 12 আইসোটোপকে স্ট্যান্ডার্ড ধরা হয়। তার মানেটা হলো যে কার্বন 12 আইসোটোপের যা ওজন তার 1/12 তুলনায় কোনো অণু যত গুণ ভারী সেটা হবে তার আণবিক ওজন। বুঝতে পারছো? যেটা অক্সিজেন, O2 কার্বন 12, C12 কার্বন 12 পরমাণুর ওজনের 1/12 তুলনায় যত গুণ ভারী সেটা হবে তার আণবিক ওজন। তোরা একটু বইটা পড়ে নিও, খুব সহজ, আমি একবার বলে দিচ্ছি শুধু। এর একটা অল্টারনেটিভ সংজ্ঞাও আছে আণবিক ওজনের, মলিকুলার ওয়েটের, যেটা অ্যাভোগাড্রো সূত্র পড়ার সময় তোমরা নিশ্চয়, অ্যাভোগাড্রো থিওরি পড়ার সময় নিশ্চয়ই তোমরা পড়েছো। আমি একবার বলে দিই। প্রমাণ উষ্ণতা ও চাপে 22.4 লিটার পরিমাণ গ্যাসের যা ওজন হবে সেই সংখ্যাটা হচ্ছে তার আণবিক ওজন। বুঝতে পেরেছো? এটা তো কার্বন 12 1/12 তুলনায় যত গুণ ভারী তত, এটা একটা সংজ্ঞা হলো। আরেকটা হতে পারে কি, প্রমাণ উষ্ণতা ও চাপে 22.4 লিটার কোনো গ্যাসের যা ওজন হবে। হ্যাঁ, 22.4 লিটার, এটা আয়তন, লিটারটা তো আয়তন, তাহলে 22.4 লিটার আয়তনের কোনো গ্যাসের যা ওজন হবে সেই ওজন সংখ্যাটাই হচ্ছে সেই গ্যাসের বা সেই অণুর আণবিক ওজন। বুঝতে পেরেছো? তাহলে অক্সিজেন দিয়ে তুমি যদি ভাবো তাহলে 22.4 লিটার অক্সিজেনের এনটিপিতে বা এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, তোমার ওজন হবে 32 গ্রাম। বুঝেছ? তাহলে 32 হবে তার আণবিক ওজন। 22.4 লিটার আয়তনের গ্যাসের যা ওজন হবে এসটিপিতে বা এনটিপিতে। দেখো স্টুডেন্টস, এবারে আমরা চলে আসছি শেষ টপিকটাই, ভেপার ডেন্সিটি এবং প্রুভ দ্যাট m = 2D। ভেপার ডেন্সিটি বা ডি এর বাংলাটা হচ্ছে দেখো বাষ্প ঘনত্ব। তো এটা কি, সংজ্ঞাটা আগে শুনে নাও। যে এই সংজ্ঞাটা হচ্ছে যে হাইড্রোজেন গ্যাসের তুলনায় কত গুণ ভারী, কখন একই উষ্ণতা ও চাপে কোনো গ্যাসীয় পদার্থ সম আয়তন হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী সেটা হচ্ছে তার বাষ্পীয় ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি। তাহলে দুটো গ্যাসীয় হতে হবে, হাইড্রোজেনটা তো গ্যাসীয়, তো সম আয়তনে নিতে হবে, একই উষ্ণতায় নিতে হবে, একই আয়তনে নিতে হবে, তাহলে একই চাপেও নিতে হবে। তাহলে একই চাপে, একই উষ্ণতায়, একই আয়তন, মানে হাইড্রোজেন একদিকে, অন্যদিকে অন্য গ্যাস, তাহলে একই উষ্ণতা ও চাপে একই আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় কোনো গ্যাস সমান আয়তনে নিতে হবে, কিন্তু সেই গ্যাসটাও, মানে যে আয়তনের হাইড্রোজেন রয়েছে সেই আয়তনের গ্যাসটাও নিতে হবে। তাহলে সম আয়তন হাইড্রোজেনের তুলনায় সেই গ্যাস যত গুণ ভারী সেইটা হচ্ছে তার বাষ্পীয় ঘনত্ব। তাহলে ভি আয়তন তুমি যদি হাইড্রোজেন নাও তাহলে ভি আয়তন গ্যাসটা নিতে হবে কখন, একই উষ্ণতায় এবং একই চাপে। তাহলে একই উষ্ণতা একই চাপে ভি আয়তনের কোনো গ্যাস, ভি আয়তন হাইড্রোজেনের গ্যাসের তুলনায় যত গুণ ভারী সেটা হচ্ছে তার বাষ্প ঘনত্ব। বুঝতে পেরেছো? এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসে, প্রায়ই আসে, প্রায় প্রত্যেক বছরই আসে। প্রমাণ করো, এটা মনেও রাখতে হবে তোমাকে যে m = 2D, মানে আণবিক ওজন = 2 × বাষ্প ঘনত্ব। এটা কথা তো মানে প্রশ্নটা আসে, প্রশ্নটা এরকম আসে যে প্রমাণ করো আণবিক ওজন, কোনো গ্যাসের আণবিক ওজন তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ।
বা ডাইরেক্ট বলতো প্রমাণ করো m ইকাল টু 2d, হ্যাঁ, এটা মলিকুলার রেট m ইকাল টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি, প্রমাণ করো। তাহলে এটা কীভাবে প্রমাণ হবে? খুব সহজ, দেখে নাও, আমি তোমাদের এখানে দেখাচ্ছি। সংজ্ঞাটা থেকে চলে আসছে, তোমার বাষ্প ঘনত্বের সংজ্ঞাটা থেকে চলে আসবে। দেখো, m ইকাল টু 2 প্রমাণ করো, হ্যাঁ, প্রুভ দ্যাট m ইকাল টু 2d। তো ভেপার ডেন্সিটি, বাষ্প ঘনত্ব, d, হ্যাঁ, বাষ্প ঘনত্ব d ইকাল টু, সংজ্ঞা যেটা বললাম, দেখো d হচ্ছে তোমার একই উষ্ণতা ও চাপে ভি আয়তন কোনো গ্যাসের ওজন বাই ওই উষ্ণতা ও চাপে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, তাই না? দেখো একই ভি আয়তন, হ্যাঁ, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায়, এটা তোমার সংজ্ঞা, বাষ্প ঘনত্বের সংজ্ঞা। ভি আয়তন হাইড্রোজেনের তুলনায় ভি আয়তন সেই গ্যাসটা কত গুণ ভারী। এবারে তোমরা অ্যাভোগাড্রো প্রকল্পটা মনে করো, এখানে অ্যাভোগাড্রো প্রকল্পটা ইউজ করতে হবে। এখানে দেখো ভি লিটার গ্যাসের ওজন আর ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন, তোমরা জানো যে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে, তাই না? তাহলে আমরা ধরে নিলাম ভি লিটার কোনো গ্যাসের মধ্যে n সংখ্যক অণু আছে, তাহলে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যেও n সংখ্যক অণু থাকবে, কারণ একই উষ্ণতা ও চাপে রয়েছে তারা। সুতরাং অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী আমরা কি লিখতে পারি? গ্যাসের n সংখ্যক অণুর ওজন, তাহলে ওই অত একই আয়তনের মধ্যে অতগুলো হাইড্রোজেন অণুও আছে, তাহলে হাইড্রোজেনের, হ্যাঁ, হাইড্রোজেনের n সংখ্যক অণুর ওজন, হাইড্রোজেনেরও n সংখ্যক অণু আছে যেহেতু একই আয়তন। এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি যে n সংখ্যক অণুর ওজন মানে n ইন্টু গ্যাসের একটি অণুর ওজন, মানে তো n সংখ্যক অণুর ওজন, গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের n সংখ্যক অণুর ওজন মানে n ইন্টু একটি হাইড্রোজেন অণুর ওজন, তার মানে কি n এর কেটে গেল গ্যাসের একটি অণুর ওজন বা একটি হাইড্রোজেন অণুর ওজন। এখন হাইড্রোজেন অণু হচ্ছে দ্বিপরমাণু, মানে হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেন অণু হাইড্রোজেন, এটা তোমার H দুটো, H প্লাস H, দ্বিপরমাণু, হ্যাঁ, দ্বিপরমাণু, তাই না? অর্থাৎ একটা অণুতে দুটো পরমাণু আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি গ্যাসের একটি অণুর ওজন বাই
হাইড্রোজেনের দুটি পরমাণুর ওজন, কারণ এখানে দেখো দ্বিপরমাণু হাইড্রোজেনের এখানে লিখে দিই হাইড্রোজেনের দুটি পরমাণুর ওজন, হ্যাঁ, হাইড্রোজেনের দুটি পরমাণুর ওজন, তার মানে গ্যাসের একটি অণুর ওজন বাই 2 ইন্টু হাইড্রোজেনের দুটি পরমাণুর ওজন, মানে 2 ইন্টু একটি পরমাণুর ওজন। হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন, এটা এবার পরমাণু হয়ে গেল। হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন, তাহলে দেখেন এটা 2 ফ্যাক্টর এলো, তাহলে 2 নিচে থাকলো ইন্টু উপরে থাকলো গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় গ্যাসের একটি অণু যতটা ভারী সেটাই হচ্ছে সেই অণুর আণবিক ওজন। তাহলে এই দুইটা বাদ দিলে যেটা থাকলো, মানে 1 এর 2, উপরে 1 আছে নিচে 2, তাহলে 1 এর 2টা বাদ দিলে উপরে যেটা থাকলো সেটা হচ্ছে গ্যাসের অণুর আণবিক ওজন, অর্থাৎ গ্যাসটির আণবিক ওজন, কারণ একটি অণু হাইড্রোজেনের একটি পরমাণু থেকে কত গুণ ভারী সেটাই এখানে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এই 2টা বাদ দিলে বাকি যেটা থাকলো সেটা হচ্ছে গ্যাসের আণবিক ওজন। গ্যাসের, এই যে গ্যাসটা ব্যবহার করা হচ্ছে উপরে, গ্যাসের আণবিক ওজন, কারণ উপরে অণু আছে নিচে হাইড্রোজেন পরমাণু আছে, গ্যাসের আণবিক ওজন এটা। তাহলে গ্যাসের এটা যদি ডি হয়, অতএব এই যে ডি, এটা মানে বাষ্প ঘনত্ব, এটা তো বাষ্প ঘনত্বের সংজ্ঞা থেকে এটা এলো, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার ডি ইকুয়াল টু হাফ ইন্টু গ্যাসের আণবিক ওজন। আমরা আণবিক ওজনকে তোমার এম নাম দিয়ে এম চিহ্নিত করেছি, এম দিয়ে। গ্যাসের আণবিক ওজন হচ্ছে এম, মলিকিউলার ওয়েট, সেখান থেকে এম, তাহলে ডি ইকুয়াল টু হাফ এম, হ্যাঁ, অতএব এম ইকুয়াল টু 2D, এম ইকুয়াল টু 2D। তাহলে দেখো প্রমাণ করো এম ইকুয়াল টু 2D। অতএব গ্যাসের ক্ষেত্রে আণবিক ওজন হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এটা ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, বলে প্রমাণ করো গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, অথবা বলবে প্রমাণ করো এম ইকুয়াল টু 2D। বুঝতে পেরেছো? খুবই সোজা, একবার দেখে নিও, বইয়েও এটা করা আছে, ভালো করে একবার দেখে নিলেই হবে। খুব সোজা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো স্টুডেন্ট, রাসায়নিক গণনা করার আগে আমরা আরও কয়েকটা কনসেপ্ট খুবই ভাইটাল, সেটা জেনে রাখা ভালো। তোমরা দেখো গ্রাম, মোল, আণবিক সংকেত, মলিকুলার ফর্মুলা, আর স্থূল সংকেত, এম্পিরিক্যাল ফর্মুলা, এগুলো সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার থাকা ভালো। প্রথমে গ্রাম মোলটা বলি। এই যে গ্রাম মোল, তো এটা যে কোনো গ্যাসের আণবিক ওজন তো রয়েছে, একটা গ্যাসের একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতক্ষণ ভারী, বা একটা কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যতক্ষণ ভারী, সেটা হচ্ছে তার আণবিক ওজন। তো কোনো গ্যাসের আণবিক ওজনকে তুমি যদি গ্রামে প্রকাশ করো, তাহলে সেই সংখ্যাটাকে বলা হয় গ্রাম মলিকিউলার ওয়েট বা গ্রাম মোল। হ্যাঁ, গ্রাম মলিকিউলার ওয়েট বা গ্রাম মোল। তাহলে আণবিক সংখ্যাটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি, তখন তাকে বলে গ্রাম মোল। যদি যেমন ধরো উদাহরণ, অক্সিজেনের গ্রাম মোল, হ্যাঁ, অক্সিজেনের আণবিক ওজন 32, তাহলে আমি যদি 32 গ্রাম ধরো অক্সিজেন, এর গ্রাম মোল হচ্ছে 32 গ্রাম, মানে গ্রামে প্রকাশ করলাম ওজনটাকে। তাহলে
অক্সিজেনের গ্রাম মোল কত? তাহলে 32 বা 32 গ্রাম বলতে পারো। যে কোনো গ্যাসের আণবিক ওজনকে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে নাইট্রোজেন তো 28 আণবিক ওজন, তাহলে 28 গ্রাম আমি যদি বলি তাহলে নাইট্রোজেন হচ্ছে 28 গ্রাম। নাইট্রোজেন গ্রাম মানে হচ্ছে 28 গ্রাম। হ্যাঁ, এটা অক্সিজেনের, এটা নাইট্রোজেনের। বুঝতে পেরেছ? অল্টারনেটিভলি এটা বলতে পারি যে 1 গ্রাম মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম নাইট্রোজেন। হ্যাঁ, অর্থাৎ আণবিক ওজনটাকে গ্রামে প্রকাশিত হলে সেটা হবে 1 গ্রাম মোলের সমান। ওকে, এটা গ্যাস বেরোন যে কোনো আণবিক যে কোনো পদার্থের ক্ষেত্রে। এবার আমরা মোলের কথায় চলে আসি। মোল কাকে বলে? তো তোমরা সবাই জানো মোল হচ্ছে এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক। তাহলে কত পরিমাণ পদার্থকে আমরা 1 মোল বলবো? তো এই মোলের কয়েক রকমের সংজ্ঞা আছে। খুব সহজ যেটা, সেটাও তোমরা মনে হয় সকলেই জানো, সেটা হচ্ছে যে অ্যাভোগাড্রোর সংখ্যা যে কোনো পদার্থকে 1 মোল বলা হয়। তো তোমরা অ্যাভোগাড্রো সংখ্যা জানো। অ্যাভোগাড্রো সংখ্যা আমি এখানে লিখছি, দেখো 6.023 ইন্টু 10⁻23। এটা ক্যাপিটাল এন দিয়ে চিহ্নিত করা হয়। এটা বলে অ্যাভোগাড্রোর সংখ্যা। হ্যাঁ, অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে যে কোনো পদার্থের এতগুলি কণাকে, হ্যাঁ, যে কোনো পদার্থের এতগুলো কণাকে, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কণাকে একসঙ্গে 1 মোল পরিমাণ বলা হয়। তাহলে বোঝা গেল যে 1 মোল ইলেকট্রন মানে এতগুলি ইলেকট্রন, 1 মোল প্রোটন মানে এতগুলি প্রোটন। এগুলো সাধারণত এরকম কণার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বড় জিনিসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। তবে বললে টেকনিক্যালি কোনো ভুল নেই। আমি যদি বলি যে 1 মোল স্টুডেন্ট মানে এতগুলো স্টুডেন্ট, আমি যদি বলি 1 মোল ছাগল তাহলে এতগুলো ছাগল, 1 মোল চেয়ার তাহলে এতগুলো চেয়ার। তো সাধারণত বড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় না কথাটা। কণা, আণুবীক্ষণিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি, হ্যাঁ, কণার উপরে আয়ন ইত্যাদি ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। দেখো, তৃতীয় একটা অল্টারনেটিভ সংজ্ঞা আমি বলি মোলের, ভালো করে শোনো। কার্বন 12, সেটা C12, কার্বন 12 বিশুদ্ধ 12 গ্রামের মধ্যে যতগুলো কার্বন পরমাণু আছে সেই পরিমাণ কণা বা আয়ন বা অণু কোনো রাসায়নিক বা আণবিক তন্ত্রের মধ্যে থাকলে, অর্থাৎ একই সংখ্যায় থাকলে, সেই পরিমাণকে 1 মোল বলা হয়। অর্থাৎ আমি একবার ভেঙে বলে দিই, 12 গ্রাম C12 এর মধ্যে যতগুলো কার্বন কণা থাকবে, সমপরিমাণ কণা থাকলে, মানে আয়ন হতে পারে, অণু হতে পারে, পরমাণু হতে পারে, সমপরিমাণ কণা থাকলে সেই তাকে, মানে যে পরিমাণের মধ্যে অতগুলো কণা থাকবে তাকে 1 মোল বলা হয়। বুঝেছো? এটা অল্টারনেটিভ সংজ্ঞা। আরও সংজ্ঞা আছে, যেমন ধরো এসটিপিতে বা এনটিপিতে। এসটিপি বা এনটিপি জানো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার বা নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা এবং 76 সেন্টিমিটার পারদের চাপে যদি গ্যাস থাকে তাহলে 22.4 লিটার আয়তন হয় যতটুকু পদার্থের, তত সেটা হচ্ছে 1 মোল। অর্থাৎ যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন এসটিপিতে হবে 22.4 লিটার। তাহলে এটাকে ঘুরিয়ে বলে দাও যে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয় তাহলে সেই পরিমাণ পদার্থকে 1 মোল বলা হয়। বুঝেছো? তাহলে এই মোল বলার সময় সবসময় কণার নাম বলতে হবে, যে তুমি কার জন্য বলছো, আয়নের জন্য বলছো না অণুর জন্য বলছো না পরমাণুর জন্য বলছো। হ্যাঁ, এটা তোমাকে কণাটার নাম উল্লেখ করে বলতে হবে। হ্যাঁ, যেমন 1 মোল ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কণার নাম বলবো, 1 মোল ইলেকট্রন মানে এতগুলো ইলেকট্রন। আমি যদি বলি 1 মোল নাইট্রোজেন, তাহলে বুঝতে হবে যে 1 মোল নাইট্রোজেন মানে আমি বলছি 28 গ্রাম নাইট্রোজেন, বা এসটিপিতে ও কিছু পরিমাণ গ্যাস আছে যার ওজন হচ্ছে 22.4 লিটার, তাহলে ওই পরিমাণ গ্যাসটা হবে 1 মোল নাইট্রোজেন। বুঝেছ? তাহলে মোল বলার সময় সবসময় কণার নাম উল্লেখ করে বলতে হয়। ঠিক আছে? আর মোল একটা ব্রড কনসেপ্ট বললাম, যে যে কোনো
কণার ক্ষেত্রেই এটা ব্যবহার করা যেতে পারে। এরপরে আমরা চলে আসছি দুটো কথা লেখা আছে, দেখো, আণবিক সংকেত আর স্থূল সংকেত, মলিকুলার ফর্মুলা আর এম্পিরিক্যাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত এটা যে কোনো অণুর একটি অণুর মধ্যে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যতগুলো পরমাণু আছে, হ্যাঁ, একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু আছে তাদের রিপ্রেজেন্টেশন, তাদের প্রকাশ হচ্ছে আণবিক সংকেত। যেমন ধরো একটা গ্লুকোজ, যেমন ধরো গ্লুকোজ অণু, পরীক্ষা করতে দেখা যায় গ্লুকোজ অণুর মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, এবং একটা অণুতে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন আছে। তো এটা তোমার এর আণবিক সংকেত। একটা অণুতে যখন এগুলো থাকে, যেখান থেকে তুমি গ্লুকোজ নাও না কেন, এতগুলোই পাওয়া যাবে। তাহলে এটার সংকেত হবে C6H12O6। একটা অণুতে 6টা কার্বন থাকে, 12টা হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে 6টা। তাহলে এর আণবিক সংকেত অর্থাৎ প্রকৃত অণুতে প্রকৃতপক্ষে যতগুলো পরমাণু থাকে তাদের এভাবে লেখা হয়, এটাকে হচ্ছে আণবিক সংকেত। কিন্তু এদের সরলতম অনুপাত দেখো, তুমি যদি 6 দিয়ে ভাগ করে দাও, এদের সরলতম পরীক্ষা করে দেখা যায় যে এদের সরলতম অনুপাত হচ্ছে তোমার কত, CH2O, 6 দিয়ে ভাগ করে দাও 2, CHO। এইটা হচ্ছে তোমার এম্পিরিক্যাল ফর্মুলা গ্লুকোজের, এটা এম্পিরিক্যাল ফর্মুলা, এইটা CH2O। এটা হচ্ছে তোমার মলিকুলার ফর্মুলা, আর এটা গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। অর্থাৎ এখানে সরলতম অনুপাত কত, একটা অণুর মধ্যে পরমাণুগুলির সরলতম অনুপাত কত, সেটা হচ্ছে তোমার স্থূল সংকেত। হ্যাঁ, এটা 6 দিয়ে গুণ করে দিলে তোমার C6H12O6 হয়ে যাবে, তো তখন এটা আণবিক সংকেত হয়ে যাবে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পর এবার আমরা দেখি ছোট ছোট একটা অঙ্ক, অর্থাৎ ক্যালকুলেশন, রাসায়নিক গণনা, কেমিক্যাল ক্যালকুলেশন দেখবো। ঠিক আছে, দেখো ছোট ছোট 2-1টা অঙ্ক দেখবো। আজকে বেশি অঙ্ক দেখতে পারবো না, কারণ লম্বা হয়ে যাচ্ছে লেসনটা। মোটামুটি বেসিক্স আজকে শেখানো হয়ে যাচ্ছে, এর পরের দিন শুধু নিউমেরিক্যাল থাকবে, তখন কোনো থিওরি থাকবে না। তো আজকে মাত্র 1-2 অঙ্ক জাস্ট স্যাম্পল দেখাচ্ছি কীভাবে আমরা সলভ করতে পারি। তো দেখো প্রথম অঙ্কটা, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, ওই গ্যাসের একটি অণুর ওজন কত? একটি অণুর ওজন আমরা কীভাবে বার করি, দেখো একটি গ্যাস বাষ্প ঘনত্ব, তো আমরা জানি যে m ইকুয়াল টু 2d, একটু আগে আমরা প্রমাণ করেছি m ইকুয়াল টু 2d মানে আণবিক ওজন। তাহলে আণবিক ওজন কত হচ্ছে, এখানে d হচ্ছে 2 × 16, হ্যাঁ, d তোমার 16 দেওয়া আছে, হ্যাঁ। তাহলে m মলিকুলার ওয়েট, আণবিক ওজন কত হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 32, তাই না, m ইকুয়াল টু 32। তাহলে অতএব আণবিক ওজন 32 মানে 32, 1 মোল মানে 32, তাহলে তার মানে 1 মোল মানে হচ্ছে 32 গ্রাম, তাই না। আণবিক ওজনটাকে গ্রামে প্রকাশ করলে সেটা গ্রাম হয়, তাহলে 1 মোল মানে 32 গ্রাম। তাহলে 1 মোলের মধ্যে তোমরা জানো, একটু আগে ব্যাখ্যা করেছি, 1 মোলে তোমার অণুর সংখ্যা কত, 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23, 1 মোলের মধ্যে অণুর সংখ্যা এটা। তাহলে 32 গ্রামে তোমার এতগুলো অণু রয়েছে, হ্যাঁ। তাহলে এতগুলি, ঘুরিয়ে বলো এটাকে, এতগুলি অণুর ওজন 32 গ্রাম। আমাকে বলেছে একটি অণুর ওজন কত, অতএব 6.023 × 10⁻23, এতগুলি অণুর ওজন,
এতগুলো অণুর ওজন হচ্ছে তোমার 32 গ্রাম। অতএব একটি অণুর ওজন, এটা যে ভাগ হয়ে যাবে 32কে, কত হচ্ছে 32/6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম, বুঝছো? তো এইটা মানে হচ্ছে 32/6.023 ইন্টু 10⁻23 হয়ে যাবে, এটা যদি উপরে যায় 10 এত গ্রাম। তো 5 6 30, 5 পয়েন্ট সামথিং আগে তুমি এটা যদি ভাগ করো তাহলে জানাবে 5 পয়েন্ট তোমার জানাবে 3129, 5.3129 ইন্টু 10⁻23 গ্রাম। মানে একটি ওই গ্যাসের একটি অণুর ওজন এত গ্রাম, বুঝেছো? খুব সোজা। আমরা প্রথমে মোলের সঙ্গে সম্পর্ক বার করে নিলাম। 1 মোল মানে আমরা জানি 32 গ্রাম, আর 1 মোল মানে এতগুলো অণু, তাহলে এতগুলো অণুর ওজন 32 গ্রাম। তাহলে একটি অণুর ওজন কত? খুব সহজ না? দেখো স্টুডেন্টস, যেমনটি বললাম, আজকে আমরা খুব ছোট ছোট বেসিক কনসেপ্টের অঙ্ক দেখব। পরের ক্লাসে বড় বড় অঙ্কগুলো করে দেবো। হ্যাঁ, আজকে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ছোট ছোট অঙ্ক। তো এখানে দেখো আরও 3খানা অঙ্ক লিখেছি। এসটিপিতে 14 লিটার অক্সিজেনের ওজন কত? তারপরে 5 মোল জল মানে কত গ্রাম জল? আর লাস্টে এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? আমরা এক একে দেখি। কনসেপ্ট ক্লিয়ারের জন্য ছোটো ছোটো অঙ্ক, এগুলো খুব ছোটো ছোটো 2-1 লাইনের অঙ্ক। এসটিপি তো তোমরা জানো যে এসটিপিতে অক্সিজেন হোক বা যে কোনো গ্যাসই হোক 22.4 লিটার আয়তন হবে সবসময় 1 মোলের। 1 মোল পরিমাণ গ্যাস নিলে তার আয়তন হয় 22.4 লিটার। তাহলে অতএব এসটিপিতে 22.4 লিটার ওজন হয় তোমার 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেনের। है ना, एसटीपीতে 22.4 লিটার ওজন হয় 32 গ্রাম অক্সিজেনের। যেহেতু 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন, না 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমার বলেছে 14 লিটার ওজন কত হবে? অতএব 1 লিটার ওজন হয় কত গ্রাম? 22.4 গ্রাম অক্সিজেনের। অতএব 14 লিটার ওজন হয়। কত হবে দেখে নাও। 10 কেটে গেল 7 দুগুণে 14, 7 দিয়ে কেটে গেল 7 দুগুণে 14, 3 7 21, 7 দুগুণে 14, 32 কেটে গেল। তাহলে থাকছে 20 গ্রাম অক্সিজেনের। তাহলে আমাদের অ্যান্সার হবে 20 গ্রাম। হ্যাঁ, এটার অ্যান্সার হলো 20 গ্রাম। এবারে এটা অ্যান্সার 2 ছিল, এটা অ্যান্সার 3। 3তে চলে আসছি। কি বলেছে? 5 মোল জল মানে কত গ্রাম জল? 5 মোল জল। তো জল তোমরা জানো জল হচ্ছে H2O, তাই না? তাহলে এর ওজন কত হবে? হাইড্রোজেনের 2 প্লাস অক্সিজেনের 16 ইকুয়াল টু 18। অর্থাৎ এক মোল জল মানে
1 মন জল মানে 18 গ্রাম জল। 1 মন জল মানে 18 গ্রাম জল, তাই না? মোলকে গায়ে প্রকাশ বললে যেটা হবে, তাহলে কত গ্রাম জল? তাহলে এখানে 5 মোল, অতএব 5 মোল মানে 5 × 18 গ্রাম জল, মানে 5 18 90 গ্রাম, 90 গ্রাম জল। তাহলে 5 মোল জল মানে হচ্ছে 90 গ্রাম জল। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 90 গ্রাম। 90 গ্রাম জল কত গ্রাম না? 90 গ্রাম। তাহলে অ্যান্সার 4। অ্যান্সার 4 চলে এসেছে। এসটিপিতে 22.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? তো কার্বন ডাইঅক্সাইড আণবিক ওজনটা বের করে না, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 32, কত? 44। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন 44। তাহলে এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে তোমার আয়তন হবে 22.4 লিটার। অতএব এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন, অ্যাভোগাড্রো প্রকল্প, এটা হচ্ছে তোমার 22.4 লিটার। হ্যাঁ, যে কোনো গ্যাসের 1 মোল নিলে তার সেটা আয়তন হয় 22.4 লিটার। তাহলে কার্বন ডাইঅক্সাইডের 1 মোল মানে 44 গ্রাম, 44 গ্রামের আয়তন 22.4 হবে। এবারে অতএব এসটিপিতে ঐকিক নিয়মের নিয়মে, এবার ঐকিক নিয়মে হয়ে যাবে 22.4 গ্রাম নিয়েছি, তাহলে আয়তন কত হবে? 22 গ্রাম নিয়েছি, 22.4 না, 22 গ্রাম। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে তোমার 22.4 বাই 44 লিটার। অতএব এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে 22.4 বাই 44 ইন্টু 22, 22 × 44, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার 11.2 লিটার। তাহলে তোমার দাঁড়াবে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন হবে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার 11.2 লিটার। তো এরকম ছোটো ছোটো অঙ্ক চারটে ছোটো ছোটো অঙ্ক করা হলো। এগুলো তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এরপরের লেসনে আমি বড় বড় অঙ্ক করে দেবো। তো লেসনটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যেটা বলি নতুন যারা এসছে তারা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা টিপে দিও, তাহলে তোমরা নিত্য নতুন লেসন যখন আসবে তখন সঙ্গে সঙ্গে নোটিশ পেয়ে যাবে, নোটিফিকেশান পেয়ে যাবে, কাউকে জিজ্ঞেস করতে হবে না, এবং তোমরা দেখে নিও, শিখে নিও। তো ভালো লাগলে এই চ্যানেলটার লিঙ্ক শেয়ার করো, যারা এখনো জানে না তাদের বন্ধুদেরকে জানাও, তারা দেখুক, শিখুক। হ্যাঁ, এবং চ্যানেলটার সঙ্গে থাকো, হেল্প ইট টু গ্রো, বিকজ ইউ শুড হেল্প টু স্প্রেড light of education in this crisis situation.